প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষের জীবনে বা দৈনন্দিন রুটিনে এক বিশাল পরিবর্তন এসছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এক বিশেষ মন্ত্রিসভা বৈঠকে সরকার দেশজুড়ে কঠোর কিছু কৃচ্ছ্রতা সাধন এবং সাশ্রয়ী নীতি ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক যে জ্বালানি সংকট তা মোকাবেলার এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়টি হলো সব ধরনের শপিং মল ও বিপণী বিতান সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে হবে। আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রথমে সরকারের ঘোষণা অনুযায়ী সন্ধ্যা 6টায় বন্ধ করার কথা বলা হয়েছিল, কিন্তু প্রথম দিনেই বাংলাদেশ দোকান মালিক সমিতির অনুরোধের প্রেক্ষিতে সরকার আরও 1 ঘন্টার সময় বাড়িয়েছে। অর্থাৎ এখন থেকে সন্ধ্যা 7টায় সব বিপণী বিতান এবং শপিং মল বন্ধ হয়ে যাবে। আজকের পর্বে আমরা বোঝার চেষ্টা করব এই সংকটের গভীরতা আসলে কতটুকু, এবং সবচেয়ে বড় কথা, আমাদের দেশের বাস্তবতায় সন্ধ্যা 7টায় মার্কেট বন্ধের এই কঠিন নিয়ম কি সরকার শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, নাকি এটি কেবলই কাগজের সিদ্ধান্ত হয়ে থাকবে। পুরো বিষয়টি আমরা নির্মমভাবে বিশ্লেষণ করব আজকের পর্বে। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে অন্যদের সাথে শেয়ার করুন এবং লাইক বাটনে একটি ক্লিক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন আগে সংক্ষেপে দেখে নেওয়া যাক সরকার ঠিক কী পদক্ষেপ নিয়েছে এবং কেন। মন্ত্রিসভার বৈঠক শেষে ক্যাবিনেট সচিব জানিয়েছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির যে দাম সেখানে চরম অস্থিরতা দেখা দিয়েছে এবং সরবরাহ চেইন মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশ যেহেতু জ্বালানি তেলের প্রায় 95% আমদানি নির্ভর বা আমদানি করে থাকে, তাই এই ধাক্কা সরাসরি আমাদের উপর এসে পড়েছে। আর এই পরিস্থিতি সামাল দিতেই আগামী 3 মাসের জন্য কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1, সরকারি এবং বেসরকারি উভয় ধরনের অফিসের সময়সীমা 1 ঘন্টা কমিয়ে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করা হয়েছে। ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। 2, সব ধরনের শপিং মল ও বিপণী বিতান সন্ধ্যা 7টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে, তবে কাঁচা বাজার, ওষুধের দোকান এবং খাবার হোটেল এই নিয়মের বাইরে থাকবে। 3, সরকারি পর্যায়ে নতুন কোনো গাড়ি এবং অন্যান্য দামি জিনিসপত্র কেনা বন্ধ রাখা হবে। সরকারি কর্মকর্তাদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ 50% কমানো হয়েছে এবং সরকারি অর্থায়নে সকল ধরনের বিদেশ সফর আপাতত বন্ধ থাকবে বা স্থগিত থাকবে। 4, স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদ এবং সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ 30% কমানো হয়েছে। এছাড়া সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। শুনতে হয়তো এগুলোকে খুবই সময়োপযোগী সাশ্রয়ী পদক্ষেপ হিসাবে মনে হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এগুলোর দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট বা প্রভাবটা আসলে কী। এবার আসা যাক সবচেয়ে জ্বলন্ত বা গুরুত্বপূর্ণ যে ইস্যু, সেই ইস্যুতে, অর্থাৎ সন্ধ্যা 7টায় মার্কেট বন্ধ এই বিষয়টি নিয়ে কথা বলা যাক। আমি যে এলাকায় থাকি, আমি মাঝে মধ্যে চেষ্টা করি সেই এলাকার যারা দোকানদার রয়েছেন সেই সব ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের সাথে নানা সময়ে নানা বিষয়ে কথা বলার, বুঝবার চেষ্টা করি তাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে। তা আমি যখন গতকাল কয়েকজন ক্ষুদ্র ও মাঝারি দোকানদারের সাথে কথা বলছিলাম, তখন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ ও অসহায়তা আমাকে আসলে ভাবিয়ে তুলেছে। আপনারা জানেন বাংলাদেশের রিটেল কালচার বা খুচরা যে বিক্রেতা কিন্তু প্রধানত সন্ধ্যা কেন্দ্রিক, অর্থাৎ সারাদিন কাজ বা অফিস শেষ করে মানুষ সন্ধ্যার পরেই পরিবার নিয়ে বা একা হলেও কেনাকাটা করতে বের হয়। ছোট ও মাঝারি স্তরের যে ব্যবসায়ীরা তারা সারাদিনের লোকসান পুষিয়ে নেন সন্ধ্যার এই পিক টাইমের বিক্রি দিয়ে। এখন যদি প্রতিদিন সন্ধ্যা 7টায় দোকান বন্ধ করে দেওয়া হয়,
তবে এই যে ব্যবসায়ীরা তারা চরম আর্থিক লোকসানের সঙ্গে বা মুখে পড়বেন বলে তারা মনে করছেন। দোকানদাররা খুব যৌক্তিকভাবে একটি প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, এমনিতেই জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, বিক্রি অনেক কম, তারপর যদি আমাদের ব্যবসার প্রধান যে সময় অর্থাৎ সন্ধ্যার সময়টা, সেই সময় ঝাঁপ বন্ধ রাখতে হয়, তবে আমরা দোকান ভাড়া এবং কর্মচারীদের বেতন দেব কিভাবে? আর ঠিক এখানেই তারা আমার কাছে তাদের মূল প্রশ্নটি ছুড়ে দিয়েছেন। সেই অমোঘ প্রশ্নটি হচ্ছে বা মূল প্রশ্নটি হচ্ছে, সরকার কি পারবে এই নিয়ম বাস্তবায়ন করতে? বাস্তবতা হলো, এর আগেও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংকটের সময় দেখেছি রাত 8টা বা নির্দিষ্ট সময়ে দোকান বন্ধের সরকারি নির্দেশনা জারি করতে বা করা হয়েছিল। প্রথম কয়েকদিন প্রশাসনের কড়াকড়ি থাকে, ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই তদারকি অনেকটা শিথিল হয়ে যায় এবং পরিস্থিতি আবার আগের মতোই ফিরে আসে বা আগের মতোই হয়ে যায়। যেটা আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে সরকার যখন রাস্তাঘাট অর্থাৎ ইদানিং যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাত পরিষ্কার করার চেষ্টা করছেন, ফুটপাত থেকে দোকান সরিয়ে দিচ্ছেন, এই ধরনের অভিযান আমরা সব সরকারের আমলেই নানা সময়ে দেখেছি। কিন্তু আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যেই বা 2-1 দিন পরেই আবার সেই ফুটপাতে সেই দোকানদাররা এসে বসে পড়ছেন। সে কারণেই বলা হচ্ছে বা মনে করা হচ্ছে যে এই যে সন্ধ্যা 7টায় দোকান বন্ধ করার যে নিয়ম বা শপিং মল এবং বিভিন্ন বিতান, সেটা কতটা কার্যকর হবে এবং কতদিন থাকবে। আমাদের দেশের হাজার হাজার কাঁচা বাজার, গলি উপগলির ছোট ছোট দোকান এবং বিশাল বিশাল শপিং মলের নেটওয়ার্ক মনিটর করার মতো পর্যাপ্ত জনবল কি আমাদের প্রশাসনের রয়েছে? সেটি একটি বড় প্রশ্ন। তদারকি যদি নিয়মিত না থাকে, তবে যে ব্যবসায়ী নিয়ম মেনে সন্ধ্যা 7টায় দোকান বন্ধ করবেন তিনি লোকসান করবেন, আর যিনি লুকিয়ে বা পেছনের দরজা দিয়ে বা গলি দিয়ে বিক্রি চালিয়ে যাবেন তিনি তার লাভ করবেন ব্যবসায় এবং তার লাভ বেশি হবে। এই যে অসম প্রতিযোগিতা, এটা কি সরকার সামলাতে পারবে? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তা থেকে একটা বিষয় খুবই স্পষ্ট, তা হলো এই সংকটটি সাময়িক কোনো বিষয় নয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতা বা বৈশ্বিক যে বাজারের ওঠানামা, এটা সবসময় থাকবে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কতদিন এ ধরনের যে ব্যান্ডেজ যদি বলি বা এই জোড়াতালি দিয়ে, এই সাময়িক জোড়াতালি আমরা সমাধান দিয়ে কতদিন আমরা রাষ্ট্র চালাতে পারবো, সেটি একটি বড় প্রশ্ন। আমাদের দেশের শীর্ষস্থানীয় যারা জ্বালানি বিশেষজ্ঞ রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এ বিষয়ে আমাদেরকে সতর্ক করে আসছে, অর্থাৎ সরকারকে সতর্ক করে আসছিল। বিশেষজ্ঞদের ধারণা বা তারা বলছেন, আমাদের মূল সমস্যাটি আসলে অনিবার্য কোনো বৈশ্বিক ধাক্কা নয়, বরং আমাদের দীর্ঘদিনের যে ভুল জ্বালানি নীতি এবং আমদানির উপর যে মাত্রাতিরিক্ত নির্ভরশীলতা, সেটি হচ্ছে আমাদের মূল সমস্যা। যেখানে আমাদের মোট বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার প্রায় 60%ই এখন আমদানি নির্ভর, সেখানে সামান্য ভূরাজনৈতিক সংকটে দেশ অন্ধকারে নিমজ্জিত হওয়াটাই স্বাভাবিক। তাহলে এর আসলে স্থায়ী সমাধান কোথায়? আমাদের নিজেদের গ্যাস ও কয়লা সম্পদ যে আছে, সেটাকে অনুসন্ধানে আরও অনেক বেশি আমাদেরকে আগ্রাসী হতে হবে। এটা হচ্ছে প্রথম সমাধানের, স্থায়ী সমাধানের একটি রাস্তা। বাপেক্স বা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে স্থানীয় যে খনিগুলি রয়েছে সেখান থেকে উত্তোলন বাড়াতে হবে। আমদানিকৃত অতি ব্যয়বহুল যে এলএনজি আমাদের অর্থনীতি আর টানতে পারছে না। দ্বিতীয়ত, আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত আমাদের বিস্তার লাভ করতে হবে। 2030 সালের মধ্যে মোট উৎপাদনের 20% কমপক্ষে নবায়নযোগ্য জ্বালানি থেকে যে অর্জন করার যে লক্ষ্যমাত্রা, এটা সরকার নিয়েছে বিভিন্ন সময়ে। বৈশ্বিক জ্বালানি গবেষণা সংস্থার প্রতিবেদন বলছে, এই যে টার্গেট অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে 20% আহরণ করা,
তা যদি পূরণ করতে হয় তাহলে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ প্রয়োজন হবে। সরকার একা এই টাকা আসলে দিতে পারবে না। তাই প্রাইভেট সেক্টর ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। বাস্তব ও সামঞ্জস্যপূর্ণ পলিসি দরকার সেজন্য আমাদের। তৃতীয়ত, রুফটপ সোলার ও অলস ক্যাপাসিটি চার্জ বন্ধ করা। আমরা অনেক বছর থেকেই শুনেছি যে সমস্ত অ্যাপার্টমেন্টগুলো ঢাকা শহরে বড় বড় বিল্ডিং গড়ে উঠেছে, সেখানে রুফটপে সোলার সেট করা বসানো অনেকটা বাধ্যতামূলক, এবং সরকার অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলোকে বসিয়ে বসিয়ে তাদের ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছে। আমাদের এই ক্যাপাসিটি চার্জের নামে অলস যে বসে থাকা রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলোকে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। এই ভর্তুকি বন্ধ করতে হবে এবং এর বদলে কলকারখানা ও ঘরের ছাদে সোলার প্যানেল বা রুফটপ সোলার সিস্টেমকে তৈরিতে বিশেষ ভ্যাট ছাড় বা সরকারি প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা উচিত। কৃচ্ছ্রতা সাধন নীতি সাময়িকভাবে হয়তো কিছুটা ডলার বা টাকা বাঁচাবে, কিন্তু এটি কোনো দীর্ঘমেয়াদী বা স্থায়ী সমাধান নয়। পরিশেষে বলা যায় বা যেটা বলতে চাই, সরকারের এই পদক্ষেপগুলো প্রমাণ করে যে আমাদের অর্থনৈতিক ও জ্বালানি সংকটটি আসলেই বেশ গভীর। সরকার হয়তো বাধ্য হয়েই এই অপ্রিয় সিদ্ধান্তগুলি নিয়েছে, কিন্তু এই কৃচ্ছ্রতা সাধনের ভার যেন কেবল সাধারণ খেটে খাওয়া মানুষ ও ছোট ব্যবসায়ীদের উপরেই না পড়ে। বড় সরকারি প্রজেক্টের অপচয় বন্ধ করে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধ করা গেলে এর চেয়েও অনেক বেশি সাশ্রয় করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন বা সম্ভব হবে বলে ধারণা। আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে সরকারের এই নতুন অফিস সময়সূচি এবং সন্ধ্যা 7টায় মার্কেট বন্ধের সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় এতে আসলেই কোনো সুফল আসবে, নাকি এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি আরও বাড়বে? আপনার মূল্যবান যুক্তিটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। দেখা হবে আগামী পর্বে। সবাইকে ধন্যবাদ।